পুলিশ ফাইল। হ্যালো, পর্ণশ্রী পুলিশ স্টেশন থেকে বলছি। কোথায়? গোপাল মিশ্র লেন 100-তে ফোন করেছিল। তার মানে ওদের কাছে থানার ফোন নাম্বার নেই। হ্যাঁ, আমি এক্ষুনি মুভ করছি। ওকে স্যার, গোপাল মিশ্র একটি ফ্যামিলি, মানে মা ও তার মেয়ে, গত শনিবার একটা ডায়েরি করে যায়। জিডি, এফআইআর নয়, তাই আপনাকে জানায়নি। আমাকে না জানিয়ে কিন্তু এটা আপনি উচিত কাজ করেন। এনিওয়ে, কুইক ফোর্স রেডি করুন, আমরা এক্ষুনি মুভ করবো। কুইক। ইয়েস স্যার। গোপাল মিশ্র লেন, জবা হালদারের বাড়ি। অ্যাটেম্পট টু মার্ডার। অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ খুন করার চেষ্টা, ধারা 307। গোপাল মিশ্র লেনে জবা হালদার আর তার মেয়েকে খুন করতে চেয়েছিল কেউ, কিন্তু কেন মা আর মেয়েকে খুন করতে চেয়েছিল অপরাধী? কি এমন ঘটেছিল যাতে দিশাহারা হয়ে খুন করতে চেয়েছিল সে? জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর। ছেলে দুটোকে কতবার করে বলেছি আমি ডিউটিতে বেরোনোর আগে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবি, তা না, ঘাটটা ধরে যখন স্কুলে ভর্তি করে দেবো টেটটা তখন পাবে। শুধু কি আর মায়ের শাসনে বাচ্চা মানুষ হয়? বাবা যদি বাইরে বাইরে ঘোরে তাহলে বাচ্চারা তো বাউন্ডলি হবে। তা তুমি মা হয়ে ছেলেগুলোর দিকে একটু তাকাতে পারো না? হ্যাঁ, যাও দেখো ছেলেগুলো কোথায় গেছে। কোথায় আর যাবে? খেলছে কোথাও। দেখো, অত গা ছাড়া ভাব দেখিও না তো তুমি। হ্যাঁ, হাত পেরে ডাক দাও, একটু পরে তো তোমার অফিস যাবার তাড়া লাগবে। শুনুন, আমার সন্তান তো আমি বুঝে নেব, ওরা ঠিক ডিউটিতে যাওয়ার আগে ফিরে আসবে। আপনার যদি অতই তাড়া লাগে যান না, আপনি কি খুঁজে আসুন। ট্যাকুস কথা রে বাবা। হ্যাঁ, মেয়ে মানুষকে ওই জন্য বাইর গতি দিতে নেই। আমার এই প্রবীরটা তো ওরকম আইনে, তাই মা। ও বাবা, নাম করতে করতেই একদম। বাবা থাক, বেঁচে থাক, জন্ম জন্মান্তর বেঁচে থাকো। হ্যাঁ, মধু কই? বাবা বাড়িতে এসেই একেবারে বউয়ের খবর। দাঁড়া, ডেকে দিচ্ছি। বৌমা, ও বৌমা। ছেলেগুলো যে কোথায় গেল? প্রায় 4 মাস ওদের দেখিনি। কি গো, ছেলেরা কই? এদিক ওদিক কোথাও আছে। কি ব্যাপার বলো তো? আমি এতদিন পর এলাম, কেমন আছি না আছি জানতে না আছে সোজা ব্যাগ নিয়ে চলে যাচ্ছ। সময় তো ফুরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, তা ঠিক বলেছ, এখন আর সময়ের অভাব হবে না। মানে আবার কি, আমার চাকরিটা গেছে, তাই সারাদিন ঘরেই থাকবো, আর সময়ের অভাব হবে কেন? মোদ্দা কথা হলো চাকরিটা তুমি খুইয়েছো, তা তাড়ালো কেন? লোক বেশি হয়ে যাচ্ছে বললো মালিক। আর তাছাড়া ওরা না তাড়ালে আমি এমনি চলে আসতাম, যা খাটনি না। তা সংসারটা কি করে চলবে সেটা ভেবে থেকেছো? কেন, তুমি তো একটা ভালো কাজ ধরেছো শুনলাম। মা ফোনে বললো তোমার টাকা দিয়ে চলবে। বাহ, আমি রোজগার করব আর তোমরা মা বেটায় বসে বসে খাবে? এখানে কোনো কাজের ব্যবস্থা করো। আরে পেলে তো করবই, যতদিন না পাচ্ছি ততদিনের কথা বললাম। মা, গামছা দাও, জামা কাপড় ছেড়ে জানে যাবো। দেখেছো, যেই শুনেছি আমি একটা কাজ পেয়েছি, ব্যাস অমনি চাকরিটা ছেড়ে বাড়ি চলে আসলো। আমি এই জন্যই বুড়িটাকে ফোন দিতে চাই না। কই, কোথায় গেল রে? কোথায় আর যাবে, জামা কাপড় ছাড়তে গেছে, গঙ্গা স্নানে যাবে। চাকরিটা খুঁয়েছে তো তাই। বৌমা, তোমার মুখে শুনলাম ওর নাকি চাকরি চলে গেছে। শোনো, এই তো সবে এলো, এক্ষুনি ওকে চাকরি নিয়ে তাগাদা গঞ্জনা এগুলো দিও না। মানে কেন কেন দেব না? সংসারটা কি আপনি চালাবেন নাকি? যত সব। প্রবীর, বুঝলি দাদা, আবার কিন্তু করোনা এসে পড়েছে।
তুই তোর অফিসে সাবধানে থাকিস। আরে করোনায় যত না ভয়, তার থেকে বেশি বেকার হবার ভয় রে। আগের বারে লকডাউনে কিন্তু খুব বাঁচা বেঁচে গেছিস বল দাদা। তবে আবার লকডাউন হলে বাঁচবো কিনা জানি না। কেন এসব অলক্ষণে কথা মনে আনিস বাবা? সাধে কি আর আনিমা, চাকরি যখন তখন যেতে পারে। এই যে তোমার জামাই প্রবীর চাকরি খুইয়ে ফিরে এসছে, সেটা কি জানো? সে কি বলছিস তুই? প্রবীর চাকরি ছেড়ে ফিরে এসেছে? ওসব লোককে চাকরি ছাড়তে হয় না মা, তাড়িয়ে দেয়। কেন নিজের জামাইবাবুর নামে বদনাম করছিস ছোট? ভাই তো একেবারে সাচ্চা কথা বলেছে। বোনটা যে কি বিয়ে করলো। এসব কথা বলে এখন কি হবে? কিন্তু প্রবীর যে চাকরি ছেড়ে চলে এসেছে, কথাটা তো মধু আমাকে একবারও জানালো না। কি জানাবে বলো? অমন বেকার মাতাল বরের কথা কোন মেয়ে তার বাপের বাড়িতে জানায়? প্রবীর পুঁড়ে ঠিকই, কিন্তু মাতাল। বাবা, তুমি জানো না জামাইবাবু মদ খায়? মা বাইরে কম বেরোয় তাই হয়তো খবর রাখে না। প্রবীর শুধু মাতাল নয়, ওর নানান বদ বন্ধুও আছে, সব কটা মাতাল। আজ কাজে গিয়েছিলাম উস্তিতে, ওখান থেকে ফেরার পথে বাস ধরার জন্য হাঁটছি। রাস্তার পাশে একটা মদের ঠেক আছে, ওখান থেকে যাওয়ার সময় দেখি যে প্রবীর ওর বন্ধুদের সঙ্গে বসে মদ খাচ্ছে। আর তখনই তো জানতে পারলাম ওর ওই চাকরি খোয়ানোর কথাটা। আমি সবই জানি বাবা, মধু আমাকে বলেছে। সেই জন্যই তো মধু ওকে বাইরে কাজ করতে যেতে দিতে চাইতো না। জামাইবাবু এখানে রাজমিস্ত্রির কাজ তো ভালোই করতো, কেন যে হঠাৎ করে? ওই যে ব্যবহারটা তো ভালো নয়, তাই এখানে টিকতে পারলো না, আর ওখানে গিয়েও টিকতে পারলো না। কিন্তু কিন্তু মধু আমাকে প্রবীরের ফিরে আসার কথাটা কিচ্ছু জানালো না কেন? ও ফোন করে জানায়নি তো কি হয়েছে? তুমি একবার ফোন করো না বোনকে। ঠিক আছে, তোরা খেয়ে নে, আমি বরং মধুকে একটা ফোন করি। হ্যালো, মধু বলছিস মা? বলো মা। জামাই ফিরে এসেছে, জানাসনি তো? কি আর জানাবো বলো তো, এইসব জানিয়ে তোমাদের আর ঝামেলা বাড়াতে চাই না, তাই জানাইনি। ছুটি নিয়ে এলো নাকি? বেকার ওই ফিরেছে, এসব লোক কোথাও টিকতে পারবে না। শোন না, মন খারাপ করিস না, প্রবীর তো ভালো রাজমিস্ত্রি, ও ঠিক একটা কাজ জুটিয়ে নেবে। ও যা ঘুরে কোনো কাজই জোটাতে পারবে না। ও ঠিক করেছে আমার ঘাড়ের উপর বসে বসে খাবে, সেটা আবার সোজা সাপটা বলেও দিয়েছে। ওর মদের খরচ জোগাবে কে? ওই যে ক পয়সা কামিয়ে এনেছে ওখান থেকে ফুরিয়ে গেলে আবার আমার উপর দিয়ে চালাবে। তুমি দেখো মা, আমি এসব হতেই দেব না। আমার তো কষ্টের পয়সা, বলো, ওই কষ্টের পয়সা যদি ফুর্তি করে আমি কিছুতেই সহ্য করব না। শোন না, বলছি যে একটু মানিয়ে গুছিয়ে থাক। না না, আমি এভাবে থাকলে তো শেষ হয়ে যাব মা। ছেলে দুটোকে মানুষ করতে পারবো না আমি। এখন কি করবি ঠিক করেছিস? তোমার ওখানে চলে যাব ছেলে দুটোকে নিয়ে, পণ্যশ্রীতে। তাতে আমার কোনো আপত্তি নেই, তোর দাদা আর ভাইও আপত্তি করবে না। তবে দেখিস, যা করবি একটু ভেবে চিন্তে করবি, ওরা আবার বদনাম না রটায় কিছু। রটালে রটাবে, আমার ছেলে দুটোকে মানুষ তো করতে হবে বলো, আর নয়তো রাজমিস্ত্রির ছেলে জোগাড়ে হবে। কবে আসবি? দেখি, পারলে কালই চলে যাব। জানো তো মা, আমি আর অশান্তি সহ্য করতে পারছি না। তোমাকে কাল গিয়ে আমি সব বলবো। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। রাখছি মা। কি বেহায়া মেয়ে তুমি বৌমা! কেন
বেহাপনা কি দেখলেন আপনি? বাপের বাড়ির কাছে কেউ স্বামীর বদনাম করে এত? হ্যাঁ, স্বামীর নামে নিন্দে করতে তোমার লজ্জা করে না? না করে না। আপনার ছেলে কি একটা মানুষ নাকি? রোজ রাতে মদ গিলে এসে বউ পেটায়, আর সে কথা আমি বলতে গেলে তখন আমি বেহায়া, তাই না? আমি কালই বাপের বাড়ি চলে যাব, তখন দেখবো আপনাদের চলে কি। সে তুমি যাচ্ছ যাও, কিন্তু একটা কথা তোমাকে বারণ করে দিচ্ছি, আমার নাতিদের তুমি কোনো মতেই নিয়ে যেতে পারবে না। এরা আমাদের ঘরের ছেলে, মামার বাড়িতে কেন মানুষ হবে? হ্যাঁ বাবা, দর তো দেখছে করে উতলে উঠছে। সে তো উঠলে উঠবেই, বংশের ছেলের জন্য ঠাকুমার দরদ থাকবে না? আমার কাছেই ওরা ঠিকঠাক মানুষ হবে, দেখো। থামুন তো, একদম মুখ খোলাবেন না। নিজের ছেলেকে মানুষ করতে পারে না, উনি এসছে আমার সন্তানদের মানুষ করতে। আমার মায়ের মুখে মুখে কথা। তুমি আমাকে মারলে কেন? রোজ রোজ মদ গিলে এসে কি অত্যাচার করবে নাকি? বেশ করবো। পেটে তাড়া দিয়ে একদম মেরে ফেলে দেবো তোকে। বড়দের ইজ্জত দিতে জানিস না? খবরদার বলছি কিন্তু। আমাকে খবরদার? দাঁড়া দাঁড়া। এই এই কি করছিস তুই? কি করছিস তুই? ছেলেগুলো জেগে উঠলে কি দেখবে? ছাড় ছাড়। আমার হচ্ছে জ্বালা, যেমন ছেলে তেমন তার বউ। তা আমি তো মা হয়ে আমি ছেলেকে কি করে ফেলে দেবো? মধু, কাঁদিস না মা, ছেলে দুটোকে আমার কাছে দিয়ে গেলি তো, দেখবি ওরা ভালোভাবেই মানুষ হবে। বড়টাকে আমি কালই স্কুলে ভর্তি করে দেবো, আর ছোটটা তো বড্ড ছোট, একটু বড় হোক, ওকেও না হয় সময় মতো। মা গো, আমি ওদের ছাড়া কখনো একা থাকিনি জানো তো, আর ওরাও আমাকে ছেড়ে থাকেনি। দাদাকে বলো ওদের একটু নজরে নজরে রাখতে, আর ভাই তো রইলই। তুই এসব কথা এখন ভাবিস না, তুই তো শ্বশুর বাড়িটা আগে সামলা। কতদিন পারবো জানি না, মনে হয় আমাকেও এখানে চলে আসতে হবে। আমি তো কাজ করি মা, তোমাদের গলগ্র হয়ে আমি থাকবো না। দাদাকে বলো একটা ভালো বোর্ডিংয়ের ব্যবস্থা করে দিতে। কিরে, তোর ক্যারাম কম্পিটিশন শেষ হলো? কিরে দিদি, তোর চোখে জল কেন? ও কিছু না, আমি আসি, মার থেকে শুনে নিস। দেখা না করেই চলে যাচ্ছিস যে? দেখা করার মুখ নেই রে দাদা, বলছি ছেলে দুটোকে রেখে গেলাম, একটু দেখে রাখিস, বাকিটা মার থেকে শুনিস। এমন যে কিছু একটা ঘটবে আমি আগেই জানতাম, কিন্তু মা এটাকে আমরা ঠিক করলাম। কি অনাসৃষ্টির ঘর হয়েছে রে বাবা, ঘুম থেকে উঠে এক কাপ চা পাওয়া যায় না। মা, এই নাও বাবা চা। বাবা
বেকার বলে হ্যান্ডেল ভাঙা কাপে চা? ভালো কাপ সব আছে রে, লোকজন এলে বের করা হয়। তোর বউয়ের বিধান। ও সে নবাব নন্দিনী গেল কোথায়? হ্যাঁ, সকাল থেকে তাকে দেখছি না। দুপুরে তো তুমি খেতে দিল। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ছেলে দুটোই বা কোথায়? ছেলে দুটোকে ট্যাকে করে নিয়ে বাপের বাড়ি গেছে। তোর সাহসও পায় কি করে? আমাকে না বলে বাপের বাড়ি চলে গেল। নেশা করে বেলা অবধি ঘুমোস, কাকে বলে যাবে তুই বলতো? আর তোকে ডাকাডাকি করলেই তো তুই অশান্তি করিস। কথায় কথায় আজকাল মারধর করিস, এটা তো ঠিক নয় বাবা। কি ব্যাপার, কোথায় ক্যালি করতে যাওয়া হয়েছিল? দেখিস আমার বউটাকে মারধর করিস না। কথার জবাব নেই কেন? হ্যাঁ, কোথায় গেছিলি? আগে তো তুমি বলতে। বেকার হয়ে ফেরার পর তুই তো করে স্টার্ট করেছো, কি ব্যাপার? কথার জবাব না দিয়ে কথা ঘোরানোর চেষ্টা করিস। একটা কাজে গেছিলাম। কি কাজ? বলবো না। বউ পেটানোর লোকের আবার এত কৈফিয়ত কিসের? আমি কৈফিয়ত নেব না তো কে নেবে? হ্যাঁ, নতুন নাগর ফিট করে দিস নাকি? এই একদম মুখ সামলে কথা বলবে। না বললে কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? গায়ে হাত দিয়ে দেখো একবার, টের পাবে। ছেলেটা কোথায়? তাদের মামার বাড়িতে রেখে এসেছি। কেন? এখানে থাকলে মানুষ হবে না তাই। রোজ রোজ বাপ মায়ের মারপিট দেখলে কোনো সন্তানই মানুষ হয় না। এক্ষুনি গিয়ে ওদের ফিরিয়ে নিয়ে আয়। আনবো না। না আনলে না ওরা ওর মার মরা মুখ দেখবে। বল এক্ষুনি ওদের নিয়ে আসবি। বল ফিরে বল বল। আর বলছি মরে যাবে যে। এ কি হাতে তো হাত করা পড়া স্বাদ হয়েছে না? নির্ঘাত বাপের বাড়ি চলে গেল। যাক না, চুলের মুঠি ধরে নিয়ে আস। এরকম করে হবে না বাবা। তোর শাশুড়ি তো জাহাবাজ মেয়ে মানুষ একদম। তুই যদি বেশি জোর জবরদস্তি করিস ওকে আসতেই দেবে না। আসল দোষী তো তোর শাশুড়ি। কি করে বুঝলে? ফোনাফুনি শুনেছি তো। ভালো ভালো থাকুক না স্বামী খাদের মেয়ে। এদিকটা টানবে কি? হ্যাঁ, তুই তো বেকার হয়ে বসে আছিস, এত ঘুমোর দেখালে চলবে? আর মধু আমাদের রোজগেরে বউ, ওকে এরকম করে হেলায় হারানো উচিত নয়। সেটা অবশ্য ঠিক বলেছ। তাই বলছি একটু শান্ত থাক, কদিন একটু যা, মাথাটা ধীর স্থির হোক, তারপর বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে আসবি এখানে। সোনার ডিম দেয়া হাঁস, ওকে এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। ঠিক বলেছ মা। ছবা হালদারই ওকে ফুসলেই সব করাচ্ছে। মধুকে ফিরিয়ে এনে ওই ছবা হালদারের হালাত না আমি একদম খারাপ করে দেবো। কাঁদিস না মা, ঈশ্বরের কৃপায় হয়তো ভালোই হয়েছে। তোর হয়তো ভালো হয়নি বোন, কিন্তু তোর ছেলে দুটোর জন্য ভালোই হয়েছে তো। জানো মা, ওরা বলছিল ছোট মামা আজ কতদিন পর একটু ভালো করে ঘুমাতে পারবো। বাবা রোজ শরবত খেয়ে এসে মাকে মারে, মায়ের কান্নায় রাতে ঘুম হয় না গো। জানো মা, আমি না খুব অত্যাচার সহ্য করছি। এবার এবার এখন এখানে নিশ্চিন্তে থাক। এখানে এসে তো আর অশান্তি করতে পারবে না। শান্তি করতে আসুক না, টিটি একেবারে ছাল তুলে নেব। শোনো মা, কাল মধু কাজে যাওয়ার সময় তুমি ওর সাথে একবার থানায় যাবে, গিয়ে একটা ডায়েরি করে আসবে। হ্যাঁ মা, দাদা না ঠিক কথাই বলেছে। আমার শাশুড়ি কেমন চৌখস জানো তো, কিছু না পেয়ে আমার নামে চুরির বদনাম দিয়ে দেবে। দেখলে তো আমি কেন বললাম? কাল একটা ডায়েরি কিন্তু মাস্ট। ওখানে ওখানে গেলেই তো পরে আবার কোর্ট কাচারি, ওখানে যাওয়াটা কি ঠিক হবে? আরে কেস কামারি হয় হবে, আমি ভাই দুজনে মিলে সামলাবো, কিন্তু তাই বলে কেসের ভয়ে আমাদের একমাত্র বোনকে মরতে দেবো নাকি? ঠিক আছে, তাই হবে। কিরে মধু, তোর মত আছে তো? হ্যাঁ মা,
ওর হাত থেকে বাঁচার জন্য আমি সবেতেই রাজি। শুধু ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করতে চাই। আর একটু দেখি, সবাইকেই তো তার ভুল শোধরানোর জন্য সময় দিতে হয় বলো, তাই কালই নয়। যা ফিনিশ। কি ফিনিশ? মদ? আরে ভাই খাই না খাই, মদের স্টক কম নাই। আরে তোর নেশা জমে গেল নাকি? দেখছিস এখনো হাফ বোতল মাল বাকি আছে। তবে কি ফিনিশ? আরে জল ভাই, জল ফিনিশ। ও তাই বল, জল। মা, জল। ওরে খুড়ি মাকে কেন? হ্যাঁ, তোর বউকে বল। আরে ওর দামি বউ আমাদের সামনে বের করবে না। ও ঘর ছেড়ে পাগল বা। সে কি রে, হবে? এই জন্যই বলি ওরে, আমাদের মতো মাতালদের বউদের ওপর টর্চার করা উচিত নয়। নিঘাত তুই একটু আধটু তাহলে ঘর ছেড়ে চলে যাবে। আরে না পোষালে তো যাবেই। এই যে মক্কেল চুপ করে বসে আছে, ওর বউ গোসা করে ঘর ছেড়ে চলে গেছে। সবাই মিলে আমাকে নিয়ে মজা উড়াচ্ছিস তো? কবির, বুঝবি ওরে, আমরা কেউ থাকবো না রে, ওই বউই থাকবে তোর বিপদে আপদে। একটা ন্যায্য কথা বলবো? বল না, বলে দে। এখন নেশা জমে গেলে না, এসব ন্যায্য কথা আর মনে থাকবে না। বলছি বউকে ফিরিয়ে নিয়ে আয়। যদি কোনো অন্যায় করে থাকিস তবে হাতে পায়ে ধরে বউকে ফিরিয়ে নিয়ে আয়। না না, এই কবির গায়ে কারোর হাতে পা ধরবে না। না তবে বুঝিয়ে বলবো, এলো তো এলো, না হলে আবার কেলাবো। বলছিলাম যে আজকে কাজে না গেলেই পারতিস। বড়টা ধুম জ্বর, আমার কাছে থাকতে চাইছে না, খালি মামা করছে। আমি ওকে বুঝিয়ে বলে এসছি মা, ম্যানেজারকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আর বোর্ডিংয়ের ব্যবস্থা তো হয়েই গেছে, পরের সপ্তাহতেই বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। তুই দেখছি ওদের বোর্ডিংয়ে পাঠানোর জন্য একবারে ব্যস্ত হয়ে উঠেছিস। কি করবো বলো তো মা, আমাকে তো কাজ করেই খেতে হবে। কি ব্যাপার? হ্যাঁ, কোথায়? সেটা তো আমার না জানলেও চলবে। বাবা, এখনো রাগ পড়েনি দেখছি। তুমি যা করেছো, আমার রাগ সারা জীবনেও কমবে না। ঠিক আছে, তো সব বাদ দাও, এখন তুমি বাড়ি ফিরে চলো। আমি পথের কুকুর নই যে রোজ রোজ আমাকে লাথি ঝাঁটা মারবে, আর যখন তুতু করে ডাকবে আমি সুরসুর করে ঘরে ঢুকে যাব। মাথা ঠান্ডা করে খাও। আমি মাথা ঠান্ডা করেই বলছি, আমি আর তোমার ওই উস্তির ঘরে ফিরে যাব না। আমি এখানেই পণ্যশ্রীতেই থাকবো। এইটা তো শেষ কথা তো? আমার কিন্তু মটকা গরম হয়ে যাচ্ছে। মটকা গরমের কে ধাক্কা রে? আমার বাড়ি থেকে বেরো, বেরো আমার বাড়ি থেকে বেরো। এই যে আমাদের স্বামী স্ত্রী কাজিয়ার মাঝে না একদম নাক গলাতে আসবেন না। যান যান, গিয়ে নিজের কাজ করুন। আমার বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছ? ডাকবো ডাকবো, লোক ডাকবো। ডাকুন ডাকুন। ফিরে তুই বাড়ি ফিরে যাবি নাকি না? বললাম তো না। হ্যাঁ, তুই যাবি না, আমার যাবে। চল। হ্যাঁ, তোমরা ছাড়িয়ে তোর পিছে পিছে তোমাকে। এই যে তোকে না লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আমি বাড়ি ফেরার আগে যেন দেখি তুই বাড়ি ফিরে গেছিস। তবে রে আর দেরি করা উচিত হবে না, চল। কোথায়? অত্যাচারের প্রতিবাদ করতে দেরি হলে অত্যাচার উত্তরোত্তর বাড়ে, এটা ভুল। আর মধুমিতা সেই ভুলই করেছে। আসলে অ্যাডজাস্টমেন্ট দুই দিক থেকেই হওয়া দরকার। মধুমিতা অ্যাডজাস্টমেন্ট করে থাকতে চেয়েছিল, কিন্তু প্রবীর চায়নি। আর তার এই না চাওয়ার পেছনে ছিল
অন্যান্যদের উস্কানি, সে কথায় পরে আসছি। আগে দেখে নেওয়া যাক যে মধুমিতা তার ভুল শুধরানোর পদক্ষেপ নিল কিনা। হ্যাঁ, জবা সেই ভুল শুধরে মেয়েকে নিয়ে থানায় গিয়ে হাজির হয়েছিল। কি নাম বললেন? প্রবীর গায়েন, সম্পর্কে আমার জামাই। আর এটা হচ্ছে মধুমিতা গায়েন, আমার মেয়ে। প্রবীর ওর উপরেই অত্যাচার চালায়। তা উনি যখন আছেন ওনার মুখ থেকে শোনা যাক, বলুন। প্রবীর গায়েনের সাথে আমার বিয়ে হয় বছর 10 আগে। দেখে শুনে নাকি? না, দেখে শুনে নয়। প্রথম দিকেও বেশ ভালোই ছিল, আর বরাবর একটুখানি কুড়ে স্বভাবের। রাজমিস্ত্রির কাজে ভালো নাম ছিল ওর। ওই মদ খেয়ে কাজে যেত বলে ঠিকাদার ঠিক মতো কাজ দিত। সন্তান? 2 ছেলে আমাদের। এখন তারা কোথায় থাকে? তারা আমার বাপের বাড়িতেই আছে। কিছুদিন পর ওরা বোর্ডিংয়ে চলে যাবে। শ্বশুর বাড়ি কোথায়? ও এখানে কোথাও কাজ পায়নি, তাই জন্য বাইরে চলে যায়। ওখানে ও কাজও পায়, কিন্তু এই একই দোষের জন্য ও সেখানকার কাজও চলে যায়। তারপরও ফিরে আসে। তুমি তো একটা ভালো কাজ ধরেছো শুনলাম। মা ফোনে বললো তোমার টাকাতেই চলবে। বাহ, আমি রোজগার করব আর তোমরা মা বেটায় বসে বসে খাবে? এখানে কোনো কাজের ব্যবস্থা করো। পেলে তো করবোই, যতদিন না পাচ্ছি ততদিনের কথা বললাম। ঠিক আছে, এবার আসল ঘটনাটা বলুন। ফিরে আসার পর কেমন যেন পাল্টে যায়। কাজে বেরোতো না, আর মদ খাওয়ার জন্য টাকা চাইতো, আমার উপর চাপ দিত। আপনি দিতেন? আমার নেশার টাকা তো তোমাকেই জোগাতে হবে, না দিলে ডিউটি অফ। অতই সোজা? সোজা তো নয় আমি জানি, কিন্তু তুমি যে ডিউটি ছাড়তে পারবে না। আরে বাবা, মেয়ে মানুষের একবারে টাকা কামানোর নেশা লেগে গেলে না সহজে ছাড়তে পারে না। তাই যা বলছি সেটা শোন। দে খাবার দে। না না বলছি না। নে। তারপর গতানুগতিক তো আপনি চলে আসলেন বাপের বাড়ি? হ্যাঁ, আর সেই জন্যই তো এখানে এসে আমাকে মারধর করে। সেই জন্যই তো আপনার কাছে নালিশ জানাতে এসেছি স্যার। ভালো করেছেন, কিন্তু দেখুন এটা তো আমাদের থানার আন্ডারে পড়ে না। তারপর আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, আমি ডায়েরি লিখে নিলাম, আমি উস্তি থানাকে ইনফর্ম করে দিচ্ছি। হ্যালো, উস্তি থানা? ব্যাস ব্যাস ব্যাস, আমি বাড়ি ফিরে গেছি। এবার তোরা চ। কি রে, একার তাস হবে না? খেলবি? নেশার ঘরে কি খেলতে কি খেলবো কে জানে। চল বসে থাক। না, একদম নয়। পানা যেন এমনিতেই ছেঁকে ধরেছে। কি অবস্থা বাড়ির দেখছিস? তুই তো কোনো কামাই করিস না। বৌমা চলে যাবার পর থেকে সংসার চলছে না, তার উপর তুই আর নতুন করে বিপদ ডেকে আনিস না। আবার কি বিপদ হলো গো গুড়ি? কুস্তি থানা থেকে লোক পাঠিয়েছিল। কেন গো মা? তোকে দেখা করতে যেতে বলেছে। সে কি, কেন? বধূ নির্যাতন টির্যাতন কি বলে না, সেই কেসে তোর নাম উঠেছে। নিঘাত মধু থানায় রিপোর্ট করেছে। তাহলে গিয়ে কোর্টকে দিয়ে আসি, চল। কাউকে কিচ্ছু করতে হবে না, শেষ মীমাংসা আমি কালই করে আসবো, তারপর আমার জেলায় হবে। মা, আমি বার হলাম। দাদা একটু দাঁড়া, জানি পিছু ডাকতে নেই, তবু। মা বোন পেছু ডাকলে ক্ষতি হয় না রে, বরং আয়ু বাড়ে। বল। তুই তো ওদিক দিয়েই যাবি, মানে ছেলেদের বোর্ডিংয়ের দিকে। এই মাসের টাকাটা একটু জমা করে দিস না। মাইনে পেয়েছিস বোন? তা তুই ডিউটিতে কখন বেরোবি? আজকে একটু দেরি করে যাব, ম্যানেজারকে বলে এসেছি। দেখিস বোন, প্রাইভেট ফার্মের চাকরি, হয়তো কামাই করিস। আসি।
কিরে ব্যাগ কই দিদি? আর রেশন কার্ডই বা কই? বাবা তোকে সব রেডি করে দিতে হবে নাকি? বাবা, ও যে একবার অফিসার বড় বাবু, জানিস না? হাতের গোড়ায় একবার সব কিছু গুছিয়ে দিতে হবে। নে ধর। কি রে টাকাটা? ও দাও, আসি। তুই কখন ডিউটিতে বেরোবি? আজ কি তোর কাজে না গেলেই নয়? না গো মা, ডিউটি কামাই করা যাবে না। আর এখন ডিউটিতে যেতে না খুব ভয় হয়। হয়? কেন? তোমার জামাই আমাকে সবসময় এখন ফলো করে। আর আমি যখন বেরোই তখন দেখি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ফেরার সময় তখনও দেখি একইভাবে দাঁড়িয়ে আছে। এই কথাটা আগে বলিসনি কেন? অমিতকে বলতাম, ও না হয় পাড়ার লোকেদের ডেকে আচ্ছা করে ধোলাই দেওয়ার ব্যবস্থা করত। আমার আর এসব ভালো লাগে না জানো তো। যতই হোক ও আমার বর তো। আর দাদাকে আর ভাইকে কতই বা বিরক্ত করবো বলো তো। দরজাটা বন্ধ করে ভেতরে আয়। আমার ঘর ছাড়িয়ে এখন নিজের বাপের বাড়ির দুয়ার দিচ্ছ? তুমি? হ্যাঁ আমি রে, তুই ঘুরতে এসেছি। চল। আমি তো বলেছি আমি ওই বাড়িতে ঢুকবো না। না মানে তোর বাপ যাবে, চল। ওখানে আমার ছেলেদেরকে নিয়ে আশনাই করবি, আর ওখানে আমার মা হাত পুড়িয়ে আমাকে রেঁধে খাওয়াবে। কি এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? একদম কথা বলবেন না, একদম চুপ করে থাকবেন। চুপচাপ মেয়েকে রেডি হতে বলুন, আমার সাথে বাড়ি যেতে বলুন। কেন? কে কে তুমি? জানো না আমি ওর ভাতার গো, তবে আইন মেনে। না, ও যাবে না। ওর যখন ইচ্ছা হবে ও তখন যাবে। ওর জবরদস্তি করো তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হবো। থানায় গেছিল তো? থানায় কি করতে পেরেছে আমার? দেখো দিব্যি আমি হাজির আছি। থানায় যাবি? হ্যাঁ কি করে যাবি? গেটে তালা মেরে এসেছি, এবার মা মেয়ে কাপড় গুটিয়ে পাঁচিল ডক করতে পারলে বেরো। আমরা কিন্তু আগুন দিয়ে দেবো। তাই নাকি? দেখবি তুই হলি যখন নষ্টের গোড়া, আমি বলে আটকে রেখেছিস। হ্যাঁ বোন বল। দাদা তুই কি অফিসে? না রে, অফিসের সামনে একটু বেরিয়েছি। দাদা খুব বিপদ। ও আবার এসেছে, আমাকে মারার হুমকি দিচ্ছে। মা বাধা দিতে গেছিল বলে মাকে বেঁধে মারছে দাদা। ঠিক আছে, তুই 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 রাখ, আমি দেখছি কি করতে পারি। কি করবো এখন? কি করবো? থানার নাম্বার তো আমার কাছে নেই। 100তে ফোন করবো? হ্যাঁ তাই করবো। বোন, মা,
হয়ে যাও। ছাড় বলছি। কি করবি? হ্যাঁ কি করবি? পুলিশে দিবি তো? হ্যাঁ শোন, ছাড়া পাওয়ার পর না জবা হালদারকে আমি আবার খুন করব। আগে মার খেয়ে তুই জেলের ঘাড়ি টেনে তারপর এসব কপচাবি। গায়ে যদি আমার একটা আচরণ লাগে না রে। স্যার আসামি কিন্তু আর পিটিয়ে মেরে ফেলবে। রেস্কিউ করুন, চলুন। স্টপ, স্টপ দিস। দাঁড়ান, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। মানে ও খুন করবে, তা আমরা ওকে ধরে মারবো নাকি অন্য কিছু করবো? না, মারার কোনো দ্বিধা নেই। ওকে আইন হাতে তুলে দিন। তার আগে ওকে মেরে আমরা, আপনারা যদি ওর বিচার করেন তাহলে আমরা আছি কেন? হ্যাঁ, আইন আদালত কেন আছে? একজন খুনিকে মেরে আপনারা সবাই অপরাধী হয়ে যাবেন। তার চেয়ে কেউ একজন বলুন তো, কি করেছে ও? কি করেছে? দেখুন স্যার, আমার মা আর বোনের কি অবস্থাটা করেছে একবার দেখুন। স্যার গত শনিবার এই দুজন মহিলা এসেছিল চিঠি করতে। আপনারা কি উন্মাদ? হ্যাঁ, মার বোনের এই অবস্থা, তাদেরকে হসপিটালাইজ না করে এখানে আপনারা সবাই মিলে দোষী বেরাচ্ছেন। যান আগে ওদের বাদন করুন আগে। চল চল চল। শুনুন, ওনাদেরকে ইমিডিয়েট হসপিটালাইজ করুন আর ক্রিমিনালকে অ্যারেস্ট করে থানায় তুলুন। যান। ইয়েস স্যার। আমি এসে কমিটি মারব। শুধু দর্শক ও শ্রোতা বন্ধু, দেখলেন তো, শুনলেন তো সব। কোনো মানুষ আগাম না ভেবে যদি কাজ করে তাহলে তার পরিণতি প্রবীরের মতন হয়। কোনো কাজ করার আগে যদি একটু ভাবা যায় তাহলে মন শান্ত হয়। তাৎক্ষণিক চিন্তায় কাজ করলে বিপদ অবশ্যম্ভাবী। যেমন প্রবীর গায়ন বিপদে পড়েছিলেন, তেমন যদি বিপদে না পড়তে চান তাহলে বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।